বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা যারা ডিএলএড এর পরীক্ষার্থী রয়েছো, সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেবে 2026-এ, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেমন জানো যে আমাদের চ্যানেলে অলরেডি আমরা ডিএলএড এর পার্ট 2 এবং পার্ট 1 এর পরীক্ষাকে সামনে রেখে সাজেশন, উত্তর সহ নোটস সব কিছু আলোচনা করছি তোমাদের সাথে ম্যারাথন ক্লাসের মাধ্যমে। আজকেও একটি ম্যারাথন ক্লাস, এবং আজকে তোমরা যেমন থাম্বনেল দেখেই দেখতে পাচ্ছ, CC02 যে বিষয়টি আছে শিক্ষা অধ্যয়ন, সেই শিক্ষা অধ্যয়নের 16 নম্বরের প্রশ্নের সাজেশন এবং উত্তর সহ এই ভিডিওতে আলোচনা হবে। তো আর দেরি না করে আসল ভিডিওতে চলে যাই। শুরু করার আগে কয়েকটি কথা তোমাদের সাথে বলে নিই যে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে, তোমার প্রয়োজনে এলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ আমরা অনেকটা পরিশ্রম করে তোমাদেরকে এগুলো প্রোভাইড করছি। তো একটা লাইক করতে তোমার খুব বেশি কিছু যাবে না, এটাই আমাদের একটা সাহস জন্মায় এবং ভালো লাগে যে আমাদের পরিশ্রমটা তোমাদের কাছে ভালো লাগছে। দেখো, প্রথম যে প্রশ্ন 16 নম্বরের CC02 শিক্ষা অধ্যয়ন থেকে ধরা হয়েছে সেটা দেখো, রাজনীতি ও শিক্ষার সম্পর্ক বিস্তারিত আলোচনা করুন। ভূমিকা কি লিখবে যে শিক্ষা ও রাজনীতি সমাজ জীবনের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিক্ষা মানুষের জ্ঞান, চিন্তা ভাবনা, মূল্যবোধ, আচরণের পরিবর্তন ঘটায়। অন্যদিকে রাজনীতি রাষ্ট্র পরিচালনা, ক্ষমতার বন্টন, নীতি নির্ধারণ, সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত। তাই শিক্ষা ও রাজনীতি একে অপরের সাথে বিচ্ছিন্ন নয়। একটি দেশের রাজনৈতিক আদর্শ, সরকার, রাজনৈতিক সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে, এবং শিক্ষা ও ভবিষ্যতে নাগরিকদের রাজনৈতিক জীবন এবং সামাজিক চেতনা গড়ে তোলে। শিক্ষা ও রাজনীতি সম্পর্ক কি? শিক্ষানীতি নির্ধারণে রাজনীতির ভূমিকা। রাষ্ট্রের রাজনৈতিক সরকার দেশের শিক্ষার উদ্দেশ্য, নীতি, পরিকল্পনা নির্ধারণ করে। কোন স্তর পর্যন্ত শিক্ষার বাধ্যতামূলক হবে, শিক্ষার সুযোগ কিভাবে বৃদ্ধি করা হবে, কি ধরনের পাঠ্যক্রম থাকবে, এই সব বিষয় নিয়ে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ, ভারত সরকারের বিভিন্ন শিক্ষানীতি ও কর্মসূচি দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছে। শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। একটি দেশের রাজনৈতিক ও সাংবিধানিক আদর্শ শিক্ষার উদ্দেশ্যকে প্রভাবিত করে। ভারতের ক্ষেত্রে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সাম্য ও ন্যায় বিচারের আদর্শ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলার চেষ্টা করা হয়। পাঠ্যক্রম নির্বাচন ও পরিবর্তন। রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রমের পরিবর্তন আনা হয়। ইতিহাস, নাগরিকবিদ্যা, সংবিধান, পরিবেশ, জাতীয় মূল্যবোধ ইত্যাদি বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নাগরিক চেতনা গড়ে তোলা হয়। শিক্ষার অর্থায়ন। শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সরকার অর্থ বরাদ্দ করে। বিদ্যালয়ের নির্মাণ, শিক্ষক নিয়োগ, বৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক, মিড ডে মিল, পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি নানা রাজনৈতিক সিদ্ধান্ত সেগুলি থাকে। শিক্ষার সার্বজনীনীকরণ। রাজনৈতিক সরকারের অন্যতম দায়িত্ব হলো নাগরিকদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা। দরিদ্র, গ্রামীণ, প্রান্তিক, পিছিয়ে পড়া জনগোষ্ঠী শিশুদের বিদ্যালয়ে আনার জন্য বিভিন্ন সরকারি কর্মসূচি গ্রহণ করা। গণতান্ত্রিক নাগরিক তৈরি। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার, কর্তব্য, সংবিধান, ভোটাধিকার, সহনশীলতা, মতের স্বাধীনতা, অন্যের মতকে সম্মান করার শিক্ষা দেওয়া হয়। ফলে শিক্ষার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রে উপযুক্ত নাগরিক গড়ে ওঠে। রাজনৈতিক সামাজিকীকরণ। শিক্ষা ব্যক্তিত্বের সমাজ ও রাষ্ট্রের রাজনৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করে। বিদ্যালয়ে বিভিন্ন কার্যকলাপ যেমন ছাত্র সংসদ, আলোচনা, বিতর্ক, দলগত কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক আচরণ শেখে। জাতীয় সংহতি গঠনে শিক্ষা। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতির মধ্যে ঐক্য স্থাপন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক ও সাংবিধানিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা জাতীয় ঐক্য ও সংহতি গড়ে তোলে। সামাজিক পরিবর্তনের শিক্ষা। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি সামাজিক পরিবর্তন ঘটাতেও শিক্ষা গুরুত্বপূর্ণ। কুসংস্কার, জাতিভেদ, লিঙ্গ বৈষম্য, অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধে সচেতন তৈরি করে শিক্ষা সাহায্য করে। সরকারের রাজনৈতিক আদর্শের প্রতিফলন। একটি দেশের শাসক গোষ্ঠীর রাজনৈতিক দর্শন অনেক সময় শিক্ষা ব্যবস্থার প্রতিফলিত হয়। সরকার যে ধরনের সামাজিক এবং নাগরিক গড়ে তুলতে চায় সেই অনুযায়ী শিক্ষার লক্ষ্য নীতি পরিবর্তিত হতে থাকে। শিক্ষা ও রাজনৈতিক প্রভাবিত করে। শিক্ষা ও রাজনীতিকে প্রভাবিত করে। এই সম্পর্কটি একমুখী নয়। শিক্ষিত নাগরিকরা রাজনৈতিক অধিকার, কর্তব্য, রাষ্ট্রের কার্যকলাপ সম্পর্কে সচেতন হন। ফলে তারা যুক্তিসঙ্গতভাবে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি।
শিক্ষা সংবাদপত্র, গণমাধ্যম, আলোচনা, বিতর্ক, সামাজিক বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও সমালোচনামূলক চিন্তা শক্তি বৃদ্ধি পায়। শিক্ষা ও ক্ষমতার সম্পর্ক। রাষ্ট্র শিক্ষার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা নিয়ন্ত্রণ করে। বিদ্যালয় প্রশাসন, শিক্ষক নিয়োগ, শিক্ষার মান, পরীক্ষা ও স্বীকৃতির ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক ক্ষমতার একটি ঘনিষ্ঠ সম্পর্ক অবশ্যই আছে। শিক্ষার ভূমিকা। শিক্ষক শুধু বিষয়ের জ্ঞান প্রদান করেন না, তিনি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা, সাম্য, ন্যায়বোধ, দায়িত্বশীলতার বিকাশ ঘটানো সবকিছু। তাই শিক্ষক ভবিষ্যতের নাগরিক গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করেন। শিক্ষা ও রাজনৈতিক সম্পর্কের ইতিবাচক দিকগুলি কি কি বলে একটা পয়েন্ট করবে। শিক্ষা সুযোগ সম্প্রসারণ হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ সুযোগ সুবিধার সৃষ্টি হয়, গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠে, জাতীয় সংহতি বৃদ্ধি পায়, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন তৈরি হয়, সামাজিক সংস্কার ও পরিবর্তন সম্ভব হয়। নেতিবাচক দিকগুলি কি? রাজনৈতিক অতিরিক্ত প্রভাব শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির প্রভাব বৃদ্ধি, শিক্ষার গুণগত মানের পরিবর্তন, রাজনৈতিক স্বার্থকে গুরুত্ব দেয়, শিক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অভিভাজন তৈরি হওয়া, পাঠ্যক্রমের পক্ষপাতিত্ব সম্ভব হয়, শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট হয় রাজনীতির ফলে। অর্থাৎ সব বিষয়েরই ইতিবাচক নেতিবাচক দুটি দিকই আছে, শিক্ষারও তাই ইতিবাচক নেতিবাচক দুটি দিকই আছে। তাই রাজনীতি ও শিক্ষার সম্পর্ক এখানে বিস্তারিত আলোচনা হলো। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের বিভিন্ন নিয়ন্ত্রক সমূহ বিস্তারিত আলোচনা করুন। শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পাঠ্যক্রম। শিক্ষার্থীরা কি শিখবে, কেন শিখবে, কিভাবে শিখবে, কখন শিখবে এবং শিক্ষার শেষে কি ধরনের যোগ্যতা অর্জন করবে, এই বিষয়ে পাঠ্যক্রমের মাধ্যমে নির্ধারিত হয়। পাঠ্যক্রম কোনো স্থির বিষয় নয়। সমাজ, রাষ্ট্রের, শিক্ষার্থী এবং সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে পাঠ্যক্রমেও পরিবর্তন আসে। তাই পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে বিভিন্ন নিয়ন্ত্রক ও নির্ধারক শক্তি কাজ করে। পাঠ্যক্রমের প্রধান নিয়ন্ত্রক সমূহ। শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহ। পাঠ্যক্রমের প্রধান নিয়ন্ত্রক হলো শিক্ষার্থীর বয়স, মানসিকতা, আগ্রহ, সামর্থ্য, প্রয়োজন, অভিজ্ঞতার কথা বিবেচনা করে পাঠ্যক্রম তৈরি হয়। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম হলে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শেখে এবং শিক্ষার ফলাফলও ভালো হয়। শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশ। শিশুর বয়স, বিকাশের স্তর অনুযায়ী শিক্ষার বিষয়বস্তু নির্বাচন করতে হয়। প্রাথমিক স্তরে শিক্ষার্থীর জন্য সহজ ও বাস্তব বিষয়, উচ্চ স্তরে শিক্ষার্থীদের জন্য অপেক্ষাকৃত জটিল বিষয় নির্বাচন করতে হবে। সমাজের চাহিদা। পাঠ্যক্রম সমাজ থেকে বিচ্ছিন্ন হতে পারে না। সমাজের মূল্যবোধ, সমস্যা ও প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম তৈরি করা হয়। উদাহরণ যেমন পরিবেশ বিজ্ঞান, লিঙ্গ সাম্যতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পাঠ্যক্রমে বলা হতে পারে। এগুলো নিয়ে সচেতনতা, তারপর সামাজিক বিভিন্ন প্রতিক্রিয়া, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। প্রতিটি সমাজের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, রীতিনীতি, মূল্যবোধ রয়েছে। পাঠ্যক্রমের মাধ্যমে এগুলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করানো হয়। ফলে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রজন্মান্তরে এবং প্রজন্মের সঞ্চালন ঘটে। অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম সেই সংস্কৃতিগুলির সঞ্চালন ঘটে থাকে। তারপরে দেখো দর্শন। শিক্ষা দর্শনে পাঠ্যক্রম একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। এই কোনো ধরনের মানুষ তৈরি হতে চায় তার উপর পাঠ্যক্রমের উপর নির্ভর করে। উদাহরণ, গণতান্ত্রিক সমাজে স্বাধীন চিন্তা, সাম্য, ন্যায়, সহনশীলতা প্রভৃতির মূল্যবোধ গড়ে তুলতে পারে। মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞানের পাঠ্যক্রমকে শিক্ষার্থী উপযোগ করে তুলতে সাহায্য করে। শেখার প্রক্রিয়া, বুদ্ধি, স্মৃতি, আগ্রহ, প্রেরণা প্রভৃতির পার্থক্য। রাষ্ট্র ও রাজনীতির ব্যবস্থা। রাষ্ট্রের সংবিধান এবং রাজনৈতিক আদর্শ, জাতির লক্ষ্য, শিক্ষা নীতি পাঠ্যক্রমকে প্রভাবিত করে। নাগরিকত্ব, সংবিধান, গণতন্ত্র, অধিকার, কর্তব্য ইত্যাদির বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়। অর্থনৈতিক বোধ। একটি দেশের অর্থনীতির আস্থা পাঠ্যক্রমের উপর যথেষ্ট প্রভাব ফেলে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ, কর্মক্ষম মানব সম্পদ প্রয়োজন। তাই কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, কর্মমুখী শিক্ষা ইত্যাদি অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি। বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, তাই পাঠ্যক্রমে কম্পিউটার শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল শিক্ষা, বিজ্ঞান মনস্কতা ইত্যাদির গুরুত্ব দেওয়া হয়েছে। প্রযুক্তি নির্ভর পাঠ্যক্রম দরকার। জাতীয় চাহিদা। দেশের উন্নয়নের জন্য যে ধরনের নাগরিক ও দক্ষ মানব সম্পদ প্রয়োজন সেই অনুযায়ী পাঠ্যক্রম নির্ধারণ করা। জাতীয় ঐক্য এবং দেশের বিজ্ঞান মনস্কতা, পরিবেশ সচেতনতা, দায়িত্বশীলতা, নাগরিকত্ব
গঠনের বিষয়ে পাঠ্যক্রম রাখা। সংস্কৃতি ঐতিহ্য, দেশের ইতিহাস, সাহিত্য, শিল্প, সঙ্গীত, ভাষা, ঐতিহ্য সম্পর্কে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীর সাংস্কৃতিক চেতনা গড়ে তোলা হয়। তাই সাংস্কৃতিক পাঠ্যক্রমের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক অবশ্যই ধর্ম এবং নৈতিক মূল্যবোধ। ধর্মীয় বৈচিত্র্যের পাশাপাশি নৈতিক মূল্যবোধও পাঠ্যক্রমকে প্রভাবিত করে। যেমন সত্যবাদিতা, সহানুভূতি, সহযোগিতা, ন্যায়বোধ, শৃঙ্খলা ও মানবিকতার মতো মূল্যবোধ শিক্ষার মাধ্যমে গড়ে তোলে। পরিবেশ, বর্তমান সময়ে পরিবেশ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রয়োজন। তাই পরিবেশ শিক্ষা, জল সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জীব বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তনের মতো বিষয় পাঠ্যক্রমে গুরুত্ব পেয়েছে। কর্মসংস্থান ও জীবিকা, শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো ব্যক্তিকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করা। তাই পাঠক্রমে দক্ষতা, বৃত্তি, পেশাগত দক্ষতা, জীবন দক্ষতার উপর গুরুত্ব দেওয়া দরকার। জাতীয় ও আন্তর্জাতিক পরিবর্তন, বিশ্বায়ন, আন্তর্জাতিক যোগাযোগ, নতুন প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তির মতো বিষয়গুলি পাঠ্যক্রমে প্রবেশ করানো দরকার। শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পাঠ্যক্রমটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, পাঠ্যক্রমের বিষয়বস্তু শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। যদি শিক্ষার উদ্দেশ্য হয় সৃজনশীলতা বৃদ্ধি, তাহলে পাঠ্যক্রমে সৃজনশীল কাজ, প্রকল্প সমাধান এবং কার্যভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। পাঠ্যক্রমের নিয়ন্ত্রকদের সংক্ষেপে শ্রেণীবিভাগ। পাঠ্যক্রমের নিয়ন্ত্রকদের প্রধান নিম্নলিখিত ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ব্যক্তিগত নিয়ন্ত্রক, শিক্ষার্থীর বয়স, আগ্রহ, চাহিদা, সামর্থ্য, মানসিক বিকাশ, ব্যক্তিগত পার্থক্য। সামাজিক নিয়ন্ত্রক, সমাজের চাহিদা, সামাজিক পরিবর্তন, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ। দার্শনিক নিয়ন্ত্রক, শিক্ষা দর্শন, জীবন দর্শন, নৈতিক আদর্শ, মূল্যবোধ। রাজনৈতিক নিয়ন্ত্রক, রাষ্ট্রের নীতি, সংবিধান, রাজনৈতিক আদর্শ ও জাতীয় লক্ষ্য। অর্থনৈতিক নিয়ন্ত্রক, অর্থনীতি, উন্নয়ন, কর্মসংস্থান, পেশাগত দক্ষতা, দেশের শ্রম বাজারের চাহিদা। বৈজ্ঞান ও প্রযুক্তিগত নিয়ন্ত্রক, বিজ্ঞান, প্রযুক্তি, আইসিটির আধুনিক জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি। দেখো উপসংহারগুলো আমি পড়ছি না, কারণ ভিডিওটা এমনিই দীর্ঘ হবে। উপসংহারগুলো পড়লে আরো দীর্ঘতর হয়ে যাবে, সেজন্য উপসংহারগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়গুলিতে শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটেছে তা বিস্তারিত আলোচনা করুন। ভূমিকা কি লিখবে দেখো, যে ভারতে প্রত্যেকটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে সর্বশিক্ষা অভিযান বা SSA একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল বিদ্যালয়ে শিশুদের ভর্তি বৃদ্ধি করা, বিদ্যালয়ে তাদের ধরে রাখা, প্রাথমিক শিক্ষার মান উন্নত করা এবং সকল শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ সৃষ্টি করা। সর্বশিক্ষা অভিযানের ফলে ভারতের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে পরিকাঠামো, ভর্তি, উপস্থিতি, শিক্ষক, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সর্বশিক্ষা অভিযানের প্রধান উদ্দেশ্য সকল শিশুকে বিদ্যালয়ে আনা, 6 থেকে 14 বছর বয়সী যে কোনো শিশুদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা, বিদ্যালয়ে তাদের ধরে রাখা, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যাতে শিশুরা পড়াশোনা ছেড়ে না দেয় সেই ব্যবস্থা করা, শিক্ষার মান উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা, শিক্ষার বৈষম্য দূর করা, ছেলে মেয়েদের কিংবা ছেলে মেয়ে বিভিন্ন সামাজিক অর্থনৈতিক যে গোষ্ঠীর যে বিভাগ সেটাকে ব্যবধান কমানো, প্রাথমিক শিক্ষা সার্বজনীকরণ, প্রত্যেক শিশুর কাছে প্রাথমিক শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়গুলির কি কি পরিবর্তন এসেছে? বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি হয়েছে। সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে যেখানে বিদ্যালয় ছিল না, পর্যাপ্ত বিদ্যালয় ছিল না, সেখানে নতুন নতুন বিদ্যালয় স্থাপন, শিক্ষার সুযোগ সম্প্রসারণ হওয়ার ফলে বিশেষ করে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে শিশুদের একটা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ বৃদ্ধি হয়েছে। বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন হয়েছে। বিদ্যালয়গুলিতে শ্রেণীকক্ষ, পানীয় জল, শৌচাগার, রান্নাঘর প্রভৃতি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আগের তুলনায় অনেক ভালো হয়েছে। শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী অনুপাত অনেক অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে। এর ফলে বিদ্যালয়ে শিক্ষক সংকট কিছুটা এবং শিক্ষাদানের সুযোগ হবে। শিক্ষার্থীর ভর্তি বৃদ্ধি, সর্বাধিক সর্বশিক্ষা অভিযান অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো বিদ্যালয়ে শিশুদের ভর্তি বৃদ্ধি, বিশেষ করে প্রাথমিক স্তরের বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের বিদ্যালয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা, বিদ্যালয় ত্যাগের হার কমানো, দরিদ্র পিছিয়ে পড়া পরিবারের শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার জন্য বিভিন্ন সহায়তা, ফলে যাতে বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমে। মেয়েদের শিক্ষার প্রসার, মেয়েদের বিদ্যালয়ে আনার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া,
বৃদ্ধির ফলে ছেলে মেয়েদের মধ্যে প্রধান ব্যবধান কমানো, পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষার সুযোগ করে দেওয়া, তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, দরিদ্র এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী শিশুদের বিদ্যালয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে শিশুর শিক্ষার সুযোগ তুলনামূলক আরও বিস্তৃত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তি করা, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা উদ্যোগ নেওয়া হয়। তাদের জন্য সহায়ক শিক্ষা ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়। বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং অন্যান্য সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষার খরচ কমানোর জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সমূহ, বিভিন্ন শিক্ষক সামগ্রী ব্যবস্থা করা, এতে বিদ্যালয়ের ভর্তি উপস্থিতি বৃদ্ধি করবে। শিক্ষার গুণগত মানের প্রতি গুরুত্ব, শুধু বিদ্যালয়ে ভর্তি করানো নয়, শিক্ষার্থী যাতে যথাযথভাবে শিখতে পারে সেই দিকটাও খেয়াল রাখা। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষণ সামগ্রী প্রভৃতির উপর গুরুত্ব দেওয়া। শিক্ষক প্রশিক্ষণের প্রসার, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এর ফলে নতুন শিক্ষণ পদ্ধতি, শিশুর মনোবিজ্ঞান, শিশু সহায়ক উপকরণ ব্যবহার করে শিশুদের দক্ষতা বৃদ্ধি করা হয়। শিশু কেন্দ্রিক শিক্ষার প্রসার, শিশুর অভিজ্ঞতা, আগ্রহ, সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। মুখস্থ নির্ভর শিক্ষার পরিবর্তে কার্যনির্ভর ও আনন্দমুখর শিক্ষার গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয় পরিচালনা, স্থানীয় অংশগ্রহণ, বিদ্যালয় ব্যবস্থাপনা উন্নয়নের কাজে অভিভাবক ও স্থানীয় মানুষদের অংশগ্রহণ বাড়ানোরই উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা, সামাজিক দায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধির চেষ্টা করা হয়। শিক্ষার সমতার ধারণা এবং শক্তিশালী, সর্বশিক্ষা অভিযানের ফলে সকলের জন্য শিক্ষা ধারণাটি আরও শক্তিশালী হয়েছে। সামাজিক অর্থনৈতিক লিঙ্গ বৈষম্য কমিয়ে সকল শিশুর জন্য শিক্ষার সমান সুযোগ চেষ্টা করা হয়। সর্বশিক্ষা অভিযানের সামগ্রিক গুরুত্ব, সর্বশিক্ষা অভিযানের শুধুমাত্র সংখ্যাগতভাবে সম্প্রসারিত হয়নি, বরং শিক্ষার অধিকার, সমতা, অন্তর্ভুক্তি, গুণগত মান এবং সামাজিক অংশগ্রহণ বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পাঠ পরিকল্পনা বলতে কি বোঝো? পাঠ পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠ্যসূচি অন্তর্গত 5ম শ্রেণীর যে কোনো একটি বিষয় নিয়ে পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। এই বিষয়টা দেখো। শিক্ষকতা একটি পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক কাজ, অবশ্যই উদ্দেশ্যমূলক কাজ। একটি নির্দিষ্ট শ্রেণীতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নির্দিষ্ট বিষয়টি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, কোন শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহার করা হবে এবং শিক্ষার্থীরা কতটা শিখেছে তা কিভাবে যাচাই করা হবে, এই সব আগে থেকে নির্ধারিত হওয়া প্রয়োজন। এই পূর্ব পরিকল্পিত শিক্ষণ প্রক্রিয়াকেই বলা হয় পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনার সংজ্ঞা কি? পাঠ পরিকল্পনা হলো কোনো নির্দিষ্ট বিষয় বা পাঠ শিক্ষার্থীদের শেখানোর জন্য শিক্ষক কর্তৃক পূর্বে প্রস্তুত করা একটি সুসংগঠিত পরিকল্পনা, যেখানে পাঠের উদ্দেশ্য, বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ সহায়ক উপকরণ, শ্রেণীকক্ষের কার্যক্রম, মূল্যায়নের পদ্ধতি উল্লেখ থাকে। সহজ কথায়, শিক্ষক শ্রেণীকক্ষে কি পড়াবেন, কিভাবে পড়াবেন, পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে, তাই পূর্ব পরিকল্পনাই পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা বৈশিষ্ট্য কি? প্রশ্নে যে কোনো 4টি বৈশিষ্ট্য চাওয়া হয়েছে, তাই পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য নিচের বৈশিষ্ট্যগুলো অবশ্যই 4টি লিখবে। উদ্দেশ্য ভিত্তিক, প্রতিটি পাঠ পরিকল্পনার নির্দিষ্ট শিক্ষণ উদ্দেশ্য থাকে। পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে বা করতে পারবে তা নিয়ে আগে থেকে নির্ধারণ করা হয়। সুসংগঠিত পাঠ একটা বৈশিষ্ট্য, পাঠ পরিকল্পনার বিষয়বস্তু, পদ্ধতি, উপকরণ, মূল্যায়ন একটি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, ফলে শিক্ষক পরিকল্পিতভাবে পাঠ পরিকল্পনা করতে পারেন। শিক্ষার্থী কেন্দ্রিক, আধুনিক পাঠ পরিকল্পনাতে শিক্ষক একমাত্র বক্তা নন, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণকেও গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর বয়স, আগ্রহ, সামর্থ্য ও অভিজ্ঞতা বিবেচনা করা হয়। সময় সীমাবদ্ধ করা, একটি পাঠ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য পাঠ পরিকল্পনা করা হয়, তাই সময়কে যথাযথভাবে ভাগ করা হয়। নমনীয়, পাঠ পরিকল্পনা পূর্ব নির্ধারিত হলেও তা সম্পূর্ণ কঠোর নয়। শিক্ষার্থীর প্রতিক্রিয়া ও শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী শিক্ষক প্রয়োজন মতো পরিবর্তন করতে পারেন। মূল্যায়ন নির্ভর, পাঠ শেষে শিক্ষার্থীরা কতটা বুঝেছে তা যাচাই করার ব্যবস্থা থাকে। প্রশ্নোত্তরে মৌখিক পরীক্ষা, লিখিত কাজ, শ্রেণীকক্ষের কার্যকলাপের মাধ্যমে মূল্যায়ন করা হয়। 5ম শ্রেণীর একটি নমুনা পাঠ পরিকল্পনা দেওয়া হলো। বাংলা বিষয়, পাঠের বিষয় হচ্ছে বিশেষ্য পদ,
শ্রেণী পঞ্চম, সময় 40 মিনিট। পাঠ পরিকল্পনার উদ্দেশ্য কি কি? না বিশেষ্য পদের সংজ্ঞা বলতে পারবে, বিশেষ্য পদ চিহ্নিত করতে পারবে, বাক্যের মধ্যে বিশেষ্য পদ খুঁজে বের করতে পারবে, বিশেষ্য পদের কয়েকটি উদাহরণ দিতে পারবে, নিজেদের তৈরি বাক্যে বিশেষ্য পদ ব্যবহার করতে পারবে। শিক্ষা সহায়ক উপকরণ কি? ব্ল্যাকবোর্ড, চক মার্কার, ছবি, শব্দের কার্ড, পাঠ্য বই। পাঠ উপস্থাপনার ধাপ। প্রথম ধাপ, পূর্বজ্ঞান যাচাই 5 মিনিট। শিক্ষক শিক্ষার্থীর কয়েকটি প্রশ্ন করবেন, যেমন তোমার নাম কি, তোমার বিদ্যালয়ের নাম কি, তোমার সঙ্গে কে কে বিদ্যালয়ে এসেছে, তোমার কোন শহর বা গ্রামে থাকো। শিক্ষার্থীর উত্তর বোর্ডে লেখা হবে, যেমন রাহুল কলকাতা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। দ্বিতীয় ধাপে কি হবে? বিষয়ের উপস্থাপন 10 মিনিট। শিক্ষক বোর্ডে লিখবেন যে রাহুল বই পড়ে। এখানে রাহুল একজন ব্যক্তির নাম এবং বই একটি বস্তুর নাম। এরপর শিক্ষক ব্যাখ্যা করবেন যে পদের দ্বারা কোনো ব্যক্তি বস্তুর স্থানের নাম বা বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। উদাহরণ যেমন ব্যক্তি রাহুল, স্থান কলকাতা, বস্তু হচ্ছে বই কলম ইত্যাদি, প্রাণী গরু বাঘ। তৃতীয় ধাপে কি? শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ 10 মিনিট। শিক্ষক কয়েকটি শব্দ বোর্ডে লিখবেন, আম, কলকাতা, পাখি, রবি, নদী, বই, গাছ ইত্যাদি। শিক্ষার্থীদের বলা হবে কোনগুলি বিশেষ্য পদ তা চিহ্নিত করো। এরপর শিক্ষার্থীদের নিজেদের জন্য 5টি বিশেষ্য পদ বলতে বলা হবে। অনুশীলনীর 4 নম্বর ধাপ কি? 10 মিনিট অনুশীলন। শিক্ষক কয়েকটি বাক্য দেবেন, যেমন রিনা বিদ্যালয়ে যায়, গঙ্গা একটি নদী, রাহুল বই পড়ে, একটি বই পড়ে, বাগানে ফুল ফুটেছে। শিক্ষার্থীরা প্রত্যেকটি বাক্য থেকে বিশেষ্য পদ খুঁজে বের করতে বলা হবে। পঞ্চম ধাপ মূল্যায়ন 5 মিনিট। পাঠ শেষে শিক্ষক মৌখিকভাবে প্রশ্ন করবেন, বিশেষ্য পদ কাকে বলে, 2টি ব্যক্তিবাচক বিশেষ্য পদে উদাহরণ দাও, কলকাতা কোন ধরনের বিশেষ্য পদ, বই শব্দটি কি বিশেষ্য পদ, একটি বাক্য তৈরি করো যেখানে বিশেষ্য পদ থাকবে। শিক্ষার্থীদের উত্তর থেকে বোঝা যাবে তারা পাঠটি কতটা বুঝলো। এবার বাড়ির কাজ দেওয়া হবে কি কি? নিচের বাক্যগুলি থেকে বিশেষ্য পদ চিহ্নিত করে লেখো, যেমন মিতা বাজারে গেল ইত্যাদি নানা বাক্য দেওয়া হবে। উপসংহার কি? উপসংহার তোমরা অবশ্যই একটু লিখবে। এরপরে দেখো যে প্রশ্নটি আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান আলোচনা করুন। এই বিষয়ে নিজের বিশ্লেষণাত্মক মত ব্যক্ত করুন। ভূমিকা কি লিখবে? ঊনবিংশ শতকের বাংলার সমাজ ও শিক্ষার ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি স্মরণীয় নাম। তিনি ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, লেখক এবং মানবতাবাদী। সেই সময় বাংলার সমাজে কুসংস্কার, জাতিভেদ, নারী শিক্ষার প্রতি অনীহা, বাল্য বিবাহ, বিধবাদের প্রতি সামাজিক অবিচার প্রচলিত ছিল। বিদ্যাসাগরের শিক্ষা এবং সমাজ সংস্কারের মাধ্যমে এই পশ্চাদপসরতা দূর করার চেষ্টা করেন, অর্থাৎ সমাজের এই যে পিছিয়ে পড়ার প্রবণতা সেইগুলি। বিশেষ করে বাংলার আধুনিক শিক্ষা প্রসার এবং নারী শিক্ষা বিস্তারে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে বিদ্যাসাগরের পুরো অবদান না দিয়ে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান কি, এরকমও দিতে পারে। শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান। প্রথমেই নারী শিক্ষার প্রসার। বিদ্যাসাগরের শিক্ষা ভাবনার অন্যতম প্রধান দিক ছিল যে নারীর শিক্ষা। সেই সময় সমাজে একটি বড় অংশ মনে করত যে মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই। বিদ্যাসাগর এই ধারণার বিরোধিতা করতেন। তিনি বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। নারীকে শিক্ষিত না করলে সমাজের অগ্রগতি কখনোই সম্ভব নয়, এই ধারণা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। নারী শিক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়া অঞ্চলে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিধবা শিক্ষার প্রতি গুরুত্ব। বিদ্যাসাগর বিধবাদের সামাজিক অবস্থার উন্নতির পাশাপাশি তাদের শিক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। শিক্ষার মাধ্যমে নারীদের আত্মনির্ভর, সচেতন করে তোলাকে তিনি সমাজের উন্নতির অন্যতম পথ বলে মনে করতেন। মাতৃভাষায় শিক্ষা প্রসার। বিদ্যাসাগর শিক্ষার ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। শিক্ষার্থীরা মাতৃভাষার সহজে বিষয় বুঝতে পারে এই ধারণায় ভিত্তিতে তিনি বাংলা ভাষার শিক্ষা উপযোগী গ্রন্থ রচনা এবং প্রকাশ করেন। বাংলা গদ্যের উন্নতি। শিক্ষার উপযোগী সহজ প্রাঞ্জল বাংলা গদ্যের বিদ্যাসাগরের ভূমিকা অসামান্য। তার বর্ণপরিচয় বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তরকারী গ্রন্থ ছিল। এটি দীর্ঘদিন ধরে বাংলা ভাষা শেখানোর অন্যতম প্রাথমিক পাঠ্য হিসেবে ব্যবহৃত হয়েছিল। শিক্ষার সহজীকরণ। বিদ্যাসাগর মনে করতেন শিক্ষা এমন হওয়া উচিত যা সাধারণ মানুষের সহজে গ্রহণ করতে পারে। তাই কঠিন ভাষার পরিবর্তে সহজ, সরল, যুক্তিনির্ভর শিক্ষার উপর তিনি গুরুত্ব দেন।
সংস্কৃত কলেজে সংস্কার। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পরিবর্তন আনেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা ব্যবস্থাকে আরও নিয়মতান্ত্রিক কার্যকর করার চেষ্টা করেছিলেন। আধুনিক শিক্ষার প্রসার। বিদ্যাসাগর শুধুমাত্র প্রাচীন শিক্ষার মধ্যে সীমাবদ্ধই থাকতে চাননি, তিনি পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান ও আধুনিক শিক্ষার সঙ্গে ভারতীয় শিক্ষার সমন্বয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। শিক্ষার যুক্তিবাদ ও বিজ্ঞান মনস্কতা। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পরিবর্তে যুক্তি, বিচার উপর তিনি গুরুত্ব দেন। শিক্ষার মাধ্যমে মানুষের চিন্তা শক্তি, যুক্তিবোধ বিকাশ ঘটানো তার চিন্তাভাবনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল। গণশিক্ষার প্রসার। শিক্ষাকে কেবল উচ্চবৃত্ত বা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এর ফলে শিক্ষার সামাজিক ভিত্তি প্রসারিত হয়। শিক্ষার গুরুত্ব। উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য দক্ষ শিক্ষক প্রয়োজন, এই বিষয়টিকে বিদ্যাসাগর উপলব্ধি করতে পেরেছিলেন। ওই জন্য শিক্ষকতার মান উন্নততর এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। পাঠ্যপুস্তক রচনা। শিশুদের উপযোগী পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রেও কিন্তু তার অবদান কম ছিল না। বর্ণপরিচয় ছাড়াও তিনি বিভিন্ন গ্রন্থ যেমন বোধোদয় ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেছিলেন। নৈতিক শিক্ষার প্রসার। বিদ্যাসাগরের শিক্ষা ভাবনায় মানসিকতা, সততা, সহানুভূতিশীল, যুক্তিবোধ, নৈতিকতার বিশেষ গুরুত্ব ছিল। তিনি এমন শিক্ষা চেয়েছিলেন যা শুধু জ্ঞান প্রদান করবে না, মানুষে জাতির মধ্যে উন্নততর করবে, এমন শিক্ষা। নিজের বিশ্লেষণাত্মক মত। বিদ্যাসাগরের শিক্ষা ভাবনায় বিশ্লেষণ করলে তার অবদানের কয়েকটি বিশেষ দিক স্পষ্ট হয়। শিক্ষা সম্পর্কে তার ধারণা ছিল প্রগতিশীল। তিনি শিক্ষা বলতে শুধুই বই পড়াকে বোঝাননি, তার কাছে শিক্ষা ছিল মানুষের চিন্তা, যুক্তিবোধ, নৈতিকতা, মানবিকতার বিকাশের মাধ্যম। নারী শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে তিনি দেখেছিলেন। আমার মতে বিদ্যাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো নারী শিক্ষাকে সামাজিক উন্নয়নের সঙ্গে যুক্ত করা। তিনি বুঝিয়েছিলেন যে একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত পরিবার এবং পরোক্ষভাবে একটি উন্নত সমাজের গঠনের ভূমিকা রাখতে পারে, তাই নারী শিক্ষা অবশ্যই দরকার। অর্থাৎ মেয়েরা যদি বাড়ির শিক্ষিত না হয়, তার ছেলে পেলে, তার যারা পরিবারের লোকজন আছে, তারাও কিন্তু অশিক্ষার দিকে চলে যাবে। মাতৃভাষা ভিত্তিক শিক্ষার গুরুত্ব আজও প্রাসঙ্গিক। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুর প্রাথমিক মাতৃভাষার শিক্ষার যে গুরুত্ব, তা বাংলায় সহজ এবং শিশু বান্ধব শিক্ষার প্রসার বিদ্যাসাগরেরই চিন্তা ছিল, আজও তা প্রাসঙ্গিক। শিক্ষা ও সমাজ সংস্কারকে একসঙ্গে দেখেছিলেন। তিনি বুঝেছিলেন যে শুধুমাত্র শিক্ষার আইন করে সমাজে পরিবর্তন হয় না, এটা মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার। মনে করুন সমাজে কিছু একটা খারাপ কাজ করতে নেই, এটা করলে এই সাজা হবে, এরকম করে মানুষকে আটকানো যাবে না। মানুষের চিন্তা ভাবনাটাকেই চেঞ্জ করার দরকার আছে। সেই পরিবর্তনে অন্যতম শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা যদি তার মধ্যে না থাকে, তাহলে সেই ব্যক্তিকে তুমি যতই বোঝাও, যত যাই করো, তার কিচ্ছু করে নিতে পারবে না, আর সমাজ অধঃপতনে যাবে। তার শিক্ষা ছিল যুক্তি নির্ভর। বিদ্যাসাগর সবসময় বিজ্ঞান মনস্ক ছিলেন। তিনি সমালোচনামূলক চিন্তার যে গুরুত্ব বিদ্যাসাগরের শিক্ষায় আমরা সেটা দেখতে পাই, যে তিনি একদম যুক্তি নির্ভর, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করতেন। শিক্ষা হওয়া উচিত সকলের জন্য, তিনি বলতেন। বিদ্যাসাগর কর্মকাণ্ড থেকে বোঝা যায় যে তিনি শিক্ষাকে কোনো একটি নির্দিষ্ট শ্রেণী, একটি গণ্ডির মধ্যে তিনি এটাকে রেখে দিতে চাননি। তিনি সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। শিক্ষাকে মানবিক করার চেষ্টা করেছিলেন তিনি। বর্তমানে শিক্ষা ব্যবস্থা যখন মূল্যবোধ, সহমর্মিতা, মানবিকতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন বিদ্যাসাগরের মানবিক শিক্ষা ভাবনা বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল। সীমাবদ্ধতার দিক বিবেচনা করা প্রয়োজন। তার সময়ে সামাজিক ও ঐতিহাসিক সীমাবদ্ধতার কারণে তার চিন্তা ভাবনা আধুনিক শিক্ষার সব দিককে স্পর্শ করতে পারেনি। তবুও তার সময়ের তুলনার তার চিন্তা ছিল অত্যন্ত অগ্রসর এবং প্রগতিশীল। অর্থাৎ তার সময়ের তুলনায় তার চিন্তা অনেক এগিয়ে ছিল। উপসংহার তোমরা দেখে নেবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখবে। মহাত্মা গান্ধীর বেসিক এডুকেশন ধারণাটি একটি বিশ্লেষণাত্মক মূল্যায়ন আলোচনা করুন। ভূমিকা কি লিখবে? মহাত্মা গান্ধী ছিলেন ভারতীয় একজন স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং একজন গুরুত্বপূর্ণ শিক্ষা চিন্তাবিদ। তিনি মনে করতেন প্রচলিত উপনিবেশিক শিক্ষা ভারতের জীবন সংস্কৃতির প্রকৃত প্রয়োজন পূরণ করতে পারছে না। তাই তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার কথা বললেন যা শিশুকে কাজের মাধ্যমে শিক্ষা, স্বনির্ভরতা, নৈতিকতা, শ্রমের মর্যাদা, সমাজের সঙ্গে যুক্ত জীবন সম্পর্কে শিক্ষা দেবে। গান্ধীর এই চিন্তা ভাবনাকে বেসিক এডুকেশন বা মৌলিক শিক্ষা নামে পরিচিত। 1937 সালে ওয়ার্ধা শিক্ষা সম্মেলনে
তার শিক্ষা ভাবনা একটি সুসংগঠিত রূপ পায়। তাই একে ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা নাম তালিমের সঙ্গে যুক্ত করা হয়। বেসিক এডুকেশনের প্রধান ধারণা কি? শিক্ষার কেন্দ্র হবে উৎপাদনশীল কাজ। গান্ধীর মতে শিক্ষার কেন্দ্রবিন্দু হওয়া উচিত কোনো একটি উৎপাদনশীল হস্তশিল্প বা কাজ, যেমন চরকা বয়ন, কৃষিকাজ, মৃৎশিল্পী ইত্যাদি। শিশু কাজ করতে করতে বিভিন্ন বিষয় শিখবে। কাজের মাধ্যমে শিক্ষা। গান্ধীজির শিক্ষার মূল নীতি ছিল লার্নিং বাই ডুইং বা কাজের মাধ্যমে শেখা। শুধু বই পড়ে নয়, বাস্তবে কাজের অভিজ্ঞতার মাধ্যমে শিশুর জ্ঞান অর্জন হবে। মাতৃভাষা শিক্ষা। প্রাথমিক শিক্ষার মাধ্যমে হিসেবে গান্ধী মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছিলেন। মাতৃভাষা শিক্ষা হলে শিশুর বিষয় সহজে বুঝতে এবং নিজের ভাব প্রকাশ করতে পারবে। সর্বাঙ্গীন বিকাশ। বেসিক এডুকেশনের লক্ষ্য ছিল শিশুর পরিপূর্ণ বিকাশ হবে সব দিক থেকে। শিশু শরীরের দিক থেকে বিকাশ হবে, মানসিক দিক থেকে বিকশিত হবে, বৌদ্ধিক দিক থেকে বিকশিত হবে, নৈতিক দিক থেকে বিকশিত হবে, সামাজিক দিক থেকে বিকশিত হবে এবং শিশুর আচরণ তাহলেই বিকশিত হবে। শ্রমের মর্যাদা। গান্ধীজি মনে করতেন শারীরিক শ্রমকে কখনো ছোট করে দেখা উচিত নয়। শিক্ষার্থীরা উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত হলে শ্রমের প্রতি তাদের সম্মান তৈরি হবে। অর্থাৎ কোনো একটা ছাত্রকে যদি কিছু করানো হয়, সেটা কখনো কিন্তু খারাপ কাজ নয়। এটার দ্বারা তাদের কাছে শ্রমের মূল্যবোধ তাদের মধ্যে বাড়বে। স্বনির্ভরতা। শিক্ষা এমন হওয়া উচিত যা শিক্ষার্থীর ভবিষ্যতের নিজের জীবিকা অর্জনে সক্ষম হবে। তাই বেসিক এডুকেশনকে কর্মদক্ষতা এবং স্বনির্ভরতার উপরেও তিনি গুরুত্ব দিয়েছেন। সমাজের সঙ্গে শিক্ষার সম্পর্ক। বিদ্যালয়কে সমাজ থেকে বিচ্ছিন্ন রাখা উচিত নয়। শিক্ষার্থীরা স্থানীয় সমাজ ও পরিবেশের সঙ্গে যুক্ত থেকে শিক্ষা লাভ করবে। এটাই ছিল গান্ধীজির ধারণা। বেসিক এডুকেশনের বিশ্লেষণাত্মক মূলক মূল্যায়ন। ইতিবাচক দিক। শিশু কেন্দ্রিক শিক্ষা। বেসিক এডুকেশন শিশুর কাজ, অভিজ্ঞতা, সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই এটি আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাজের মাধ্যমে শেখার সুযোগ। শিক্ষার্থীরা বাস্তবে কাজের মাধ্যমে শিক্ষা লাভ করবে, ফলে জ্ঞান শুধু মুখস্থ না হয়ে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত হবে। কর্মমুখী শিক্ষা। গান্ধীজির শিক্ষায় কর্মদক্ষতা অর্জনের উপর গুরুত্ব ছিল। তাই বর্তমান সময়ে দক্ষতা ভিত্তিক বৃত্তিমূলক যে শিক্ষার গুরুত্ব, তখনই কিন্তু তিনি এই ধারণা ভেবে নিয়েছিলেন। শ্রমের মর্যাদা। সমাজের মানসিক এবং শারীরিক শ্রমের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করার ক্ষেত্রে বেসিক এডুকেশনের ধারণা গুরুত্বপূর্ণ। স্বনির্ভরতা বৃদ্ধি। শিক্ষার্থীদের উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত করার ফলে তাদের আত্মনির্ভর হওয়ার মানসিকতা তৈরি হবে। মাতৃভাষার গুরুত্ব। শিশুর প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার ব্যবহারকে শিক্ষা সহজ এবং বোধগম্য করে। এই দিকটি বেসিক এডুকেশন একটি গুরুত্বপূর্ণ শক্তি। নৈতিক এবং সামাজিক মূল্যবোধ। সহযোগিতা, সত্য, অহিংসা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সামাজিক সেবার মতো মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পরিবেশের সঙ্গে সম্পর্ক। স্থানীয় পরিবেশ ও সমাজকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করার ফলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে। বেসিক এডুকেশনের সীমাবদ্ধতা কি কি? কোনো একটা পরিকল্পনা তার একটা সীমাবদ্ধতা থাকবে। হস্তশিল্পকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া। শিক্ষার কেন্দ্র হিসেবে উৎপাদনশীল বা হস্তশিল্পকে তিনি অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছিলেন, যেটা আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি তত্ত্বে কিছুটা কমে যেতে পারে তার গুরুত্ব। বিদ্যালয়ে আর্থিক স্বনির্ভরতা ধারণার সমস্যা। উৎপাদনশীল কাজের মাধ্যমে বিদ্যালয়ের খরচের একটি অংশ বহন করার ধারণা বাস্তবে সব বিদ্যালয়ে কার্যকর করা কঠিন। দক্ষ শিক্ষকের প্রয়োজন। এই পদ্ধতিতে শিক্ষাদান করতে গেলে শিক্ষককে একই সঙ্গে বিষয় জ্ঞান, কাজ ভিত্তিক দক্ষতা, শিল্প দক্ষতা সবকিছু তার মধ্যে রাখতে হবে। সব বিদ্যালয়ে এমন শিক্ষক তো পাওয়া যাবে না। আধুনিক প্রযুক্তির সঙ্গে সীমিত সামঞ্জস্য। গান্ধীজির সময়ে বর্তমানের মতো ডিজিটাল প্রযুক্তি ছিল না। তাই এই মূল্যায়ন ধারণাকে বর্তমান প্রযুক্তির শিক্ষার সঙ্গে সরাসরি প্রয়োগ করা যায় না। প্রয়োজন অনুযায়ী আধুনিকীকরণ করতে হয়। সময় সাপেক্ষ। কাজের মধ্যে বিভিন্ন সময় শিখতে তুলনামূলক বেশি সময় লাগে, তার ফলে বৃহৎ পাঠ্যক্রম নির্দিষ্ট সময়ে শেষ করা কঠিন। অভিভাবকদের মানসিকতার সমস্যা। অনেক অভিভাবক এখনো শিক্ষাকে মূলত পরীক্ষার ফল, চাকরি ইত্যাদির সঙ্গে যুক্ত করে ফেলেন। তাই হস্তশিল্প, উৎপাদন শিল্প ইত্যাদির যে শিক্ষা কেন্দ্রিক হিসেবে সেটা অনেকের অনীহা আছে যে এটা আবার কি শিক্ষা। বর্তমান শিক্ষায় বেসিক এডুকেশনের প্রাসঙ্গিকতা। গান্ধীজির বেসিক এডুকেশনের অনেক ধারণা বর্তমান শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ। কাজের মাধ্যমে শিক্ষা, অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, দক্ষতা ভিত্তিক শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, শ্রমের মর্যাদা, শিশুর সর্বাঙ্গীন বিকাশের শিক্ষা,
স্থানীয় পরিবেশের সঙ্গে শিক্ষা সম্পর্ক, স্বনির্ভরতা ও জীবন দক্ষতা। গান্ধীজির বেসিক এডুকেশনের এই সমস্ত ধারণাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমান সময়ে গান্ধীজির ধারণাকে হুবহু প্রয়োগ করা কিন্তু সম্ভব নয়, কিন্তু আমরা তার আধুনিক জ্ঞানের সঙ্গে সমন্বয় করে প্রয়োগ করতেই পারি। বিদ্যালয় ভিত্তিক 5টি শিক্ষামূলক কার্যাবলী উল্লেখ করুন। বিদ্যালয়ে সাংস্কৃতিক বিকাশে উক্ত কার্যাবলীগুলির ভূমিকা আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। বিদ্যালয় যে শুধুমাত্র পাঠ্য বইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়, বিদ্যালয়ের মধ্যে শিশুর বৌদ্ধিক, সামাজিক, নৈতিক, শারীরিক, সাংস্কৃতিক সব দিক বিকাশ ঘটবে। শ্রেণীকক্ষে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেবে। এসব কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সামাজিক মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। বিদ্যালয় ভিত্তিক 5টি শিক্ষামূলক কার্যাবলী। সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় দিবস, বিশেষ দিন, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, যাতে নাচ, গান, নৃত্য, আবৃত্তি প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বিতর্ক আলোচনা সভা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, সমসাময়িক বিষয় নিয়ে বিতর্ক এবং আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা চিন্তা শক্তি এবং মত প্রকাশের ক্ষমতাকে অনেকখানি বৃদ্ধি পাবে। সাহিত্য সৃজনশীল কার্যক্রম। রচনা লেখা, কবিতা আবৃত্তি, গল্প বলা, দেওয়াল পত্রিকা প্রকাশ, সাহিত্য সভা ইত্যাদি কার্যক্রম শিক্ষার্থীদের সাহিত্য ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। ক্রীড়া ও সাহিত্য চর্চা। ফুটবল, ক্রিকেট, দৌড়, যোগব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে। দলগত খেলায় সহযোগিতা এবং নিয়মানুবর্তিতা শিক্ষা পাওয়া যাবে। শিক্ষা ভ্রমণ ও পথপ্রদর্শনী। ঐতিহাসিক স্থান, জাদুঘর, বিজ্ঞান কেন্দ্র, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদির পরিদর্শনের ব্যবস্থা করা যায়। বিভিন্ন বিষয়ের প্রদর্শনীয় বিদ্যালয়ে আয়োজন করা যেতে পারে। সাংস্কৃতিক বিকাশে এইসব কার্যাবলীর ভূমিকা কি? নিজস্ব সাংস্কৃতিক সম্পর্কে জ্ঞান। গান, নৃত্য, নাটক, আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের এলাকা, দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। ঐতিহ্য সংরক্ষণ। লোক সংস্কৃতি, লোকনৃত্য, লোককথা, ঐতিহ্যবাহী যে শিল্প প্রভৃতির সঙ্গে শিক্ষার্থীদের একটা পরিচয় ঘটবে। এর ফলে প্রাচীন সংস্কৃতির ঐতিহ্য তারা সংরক্ষণ করার একটা মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে। বহুত্ববাদী সংস্কৃতির ধারণা। ভারত একটি বহুভাষিক, বহুধর্মী, বহু সাংস্কৃতিক দেশ। বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা অন্যের সংস্কৃতির বিষয়ে জানতে ও সম্মান করতে শিখতে পারবে। সহনশীলতা বৃদ্ধি। বিভিন্ন সাংস্কৃতিক ও মতের মানুষের পরিচয়ের ফলে শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা বৃদ্ধি পায়। তারা অন্যের মতামত ও জীবনযাত্রাকে সম্মান করতে শেখে। জাতীয় সংহতি। বিভিন্ন রাজ্য, ভাষা, সংস্কৃতির পরিচয় শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ধারণা তৈরি করে। এর ফলে জাতীয় সংহতি শক্তিশালী হয়। সৃজনশীলতার বিকাশ। নাটক, গান, নৃত্য, ছবি আঁকা, আবৃত্তি ও রচনার প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতিভা প্রকাশের সুযোগ হয়। সামাজিক মূল্যবোধের বিকাশ। দলগত কাজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, পারস্পরিক সম্মানের মূল্যবোধ তাদের মধ্যে গড়ে ওঠে। আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। মঞ্চে গান, আবৃত্তি, বক্তৃতা, নাটক প্রভৃতিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নিজের প্রতি সেলফ কনফিডেন্স, জনসমক্ষে কথা বলার দক্ষতা তৈরি হয়। নেতৃত্ব গুণ তৈরি। বিভিন্ন বিদ্যালয় ভিত্তিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব শিক্ষার্থীদের দিলে তাদের মধ্যে নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালনের ক্ষমতা অনেকখানি বৃদ্ধি পেয়ে যায়। স্থানীয় সংস্কৃতির পরিচয়। স্থানীয় লোক সংস্কৃতি, উৎসব, হস্তশিল্প, লোকগান, লোককথা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হলে তারা নিজেদের এলাকায় সংস্কৃতির প্রতি আগ্রহী এবং গর্বিত হয়। মূল্যবোধ এবং নৈতিকতার বিকাশ। সাহিত্য, নাটক, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা প্রভৃতি সামাজিক দায়িত্ববোধের মূল্য তাদের মধ্যে ঢোকে বা মূল্যবোধ তাদের মধ্যে গড়ে ওঠে। শিশু শিক্ষায় মন্তেশ্বরী পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। খুব গুরুত্বপূর্ণ। এবারে প্রত্যেকটা প্রশ্নই আমি খুব গুরুত্বপূর্ণ দিয়েছি, কোনো প্রশ্নটাকে এর মধ্যে আবার কাটছাঁট তোমরা করো না। ভূমিকা। শিশু শিক্ষার ইতিহাসে ডক্টর মারিয়া মন্তেশ্বরী নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইটালির একজন চিকিৎসক এবং শিক্ষাবিদ ছিলেন। তিনি শিশুদের স্বাভাবিক বিকাশ ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেন, যা মন্তেশ্বরী পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো শিশুর স্বাভাবিক ক্ষমতা, ইন্দ্রিয়, চিন্তা শক্তি, আত্মনির্ভরশীলতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। মন্তেশ্বরী পদ্ধতির মূল ধারণা কি ছিল? মন্তেশ্বরী মতে শিশুর মধ্যে জন্মগতভাবে বিকাশের সম্ভাবনা থাকে। উপযুক্ত পরিবেশ ও স্বাধীনতা পেলে শিশু নিজেই স্বাভাবিক গতিতে শিখতে পারে। তাই শিশুকে জোর করে শেখানোর পরিবর্তে তাকে উপযুক্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষণ সামগ্রী দেওয়া উচিত। মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য।
শিশুকেন্দ্রিক শিক্ষা। মন্তেশ্বরী পদ্ধতির কেন্দ্রে রয়েছে শিশু। শিশুর আগ্রহ, সামর্থ্য, বয়স ও বিকাশের স্তর অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। স্বাধীনতা, শিশুকে নিজের পছন্দ অনুযায়ী উপযুক্ত কাজ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এর ফলে শিশুর স্বাধীন চিন্তা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়। স্বশিক্ষা, এই পদ্ধতিতে শিশু নিজের কাজ নিজে করার মাধ্যমে শেখে। শিক্ষক সরাসরি কিছু বলে দেন না, বরং শিশুকে নিজে আবিষ্কার করার সুযোগ দেন। ইন্দ্রিয়ের প্রশিক্ষণ, মন্তেশ্বরী শিক্ষায় শিশুর ইন্দ্রিয়গুলির বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। দৃষ্টি, শ্রবণ, স্পর্শ, স্বাদ, গন্ধ, এই ইন্দ্রিয়গুলির সাহায্যে শিশু বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে। বিশেষ শিক্ষণ সামগ্রী, মন্তেশ্বরী বিভিন্ন ধরনের শিক্ষণ সামগ্রী তৈরি করেন। এগুলির মধ্যে শিশু আকার, রং, ওজন, দৈর্ঘ্য ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে পারে। প্র্যাকটিক্যাল লাইফ, ব্যবহারিক জীবনের শিক্ষা, শিশুকে দৈনন্দিন জীবনে কাজ শেখানো হয় মন্তেশ্বরীতে, যেমন জামা কাপড় পরা, জুতো পরা, জিনিসপত্র গোছানো, জল ঢালা, পরিষ্কার রাখা ইত্যাদি। শিক্ষকের ভূমিকা, মন্তেশ্বরী পদ্ধতিতে শিক্ষককে প্রধান বক্তা হিসেবে দেখা হয় না। শিক্ষক মূলত পর্যবেক্ষক এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। স্বাধীনভাবে কাজ করার সুযোগ, শিশুর নিজের গতিতে কাজ করবে। শিক্ষক অপ্রয়োজনীয়ভাবে শিশুর কাজে হস্তক্ষেপ করবেন না। ভুল সংশোধনের সুযোগ, মন্তেশ্বরী শিক্ষণ সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শিশুর নিজের ভুল নিজে বুঝতে পারার সুযোগ থাকা। ফলে শিশুর আত্মনির্ভরশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতা, শিশুদের মধ্যে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা না বাড়িয়ে ব্যক্তিগত বিকাশ ও সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। উপযুক্ত শিক্ষার পরিবেশ, মন্তেশ্বরী বিদ্যালয়ে শিশুর উচ্চতা এবং প্রয়োজন অনুযায়ী আসবাবপত্র, শিক্ষণ সামগ্রী, পরিবেশটি এমনভাবে তৈরি করা হয় যাতে শিশু নিজেই নিজের কাজ করতে পারে। ব্যক্তিগত পার্থক্যের স্বীকৃতি, প্রত্যেক শিশুর শেখার গতি এক নয়। মন্তেশ্বরী পদ্ধতিতে এই ব্যক্তিগত পার্থক্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে। মন্তেশ্বরী পদ্ধতির উদ্দেশ্য, মন্তেশ্বরী পদ্ধতি প্রধান উদ্দেশ্য হলো শিশুর স্বাভাবিক বিকাশ ঘটানো, আত্মনির্ভরশীলতাকে তৈরি করা, ইন্দ্রিয়ের তার বিকাশ ঘটানো, স্বাধীন চিন্তা শক্তির তার বিকাশ ঘটানো, মনোযোগ একাগ্রতার বৃদ্ধি করা, শৃঙ্খলা দায়িত্ববোধ তৈরি করা, শিশুর সৃজনশীলতা বৃদ্ধি করা, দৈনন্দিন জীবনের উপযোগী দক্ষ তাকে করে তোলা। মন্তেশ্বরী পদ্ধতি সুবিধা ও সুবিধা কি? শিশুর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করে। নিজের কাজ নিজে করার সুযোগ পাওয়ায় শিশু আত্মনির্ভরশীল হয়ে ওঠে। ইন্দ্রিয়ের বিকাশ ঘটে, বিভিন্ন শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিশুর ইন্দ্রিয়ের অনেকখানি বিকাশ ঘটে যায়। শেখাকে আনন্দময় করে, খেলা ও কাজের মাধ্যমে শেখার ফলে শিশুর কাছে শিক্ষা একটা আনন্দময় জিনিস তৈরি হয়। মনোযোগ বৃদ্ধি করে, একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের মাধ্যমে শিশুর একাগ্রতা, মনোযোগ বৃদ্ধি পায়। ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া, প্রত্যেক শিশুর নিজের ক্ষমতা এবং গতিতে শেখার সুযোগ পায়। মন্তেশ্বরী পদ্ধতির সীমাবদ্ধতা, কিছু ভুল জায়গাও ছিল, যেমন এটা ব্যয়বহুল, বিশেষ শিক্ষণ এবং সামগ্রী উপযোগী পরিবেশ দরকার, তুলনামূলক বেশি খরচ হতে পারে। অর্থাৎ মন্তেশ্বরী শিক্ষায় শিক্ষাদান প্রচুর খরচ সাপেক্ষ হতে পারে, প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। এই পদ্ধতিতে সঠিকভাবে পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন হয়। বৃহৎ শ্রেণীতে প্রয়োগ কঠিন, অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে সেরকম শ্রেণীকক্ষে প্রত্যেক শিশুকে পর্যাপ্ত ব্যক্তিগত সুযোগ দেওয়া সম্ভব হয়ে যায় না, কঠিন হয়ে যায়। কল্পনা শক্তির সুযোগ কিছু ক্ষেত্রে সীমিত। অতিরিক্ত বাস্তব ও নির্দিষ্ট শিক্ষণ সামগ্রীর উপর নির্ভরতা শিশুর মুক্ত কল্পনা ও সৃজনশীল খেলাকে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ করতে পারে। সব বিষয়ের জন্য সমানভাবে উপযুক্ত নয়। মূলত প্রাথমিক স্তরের শিক্ষায় এই পদ্ধতি বেশি কার্যকর। উচ্চ স্তরে সব ধরনের বিষয় শিক্ষাদানে এর সরাসরি প্রয়োগ সীমিত। তাহলে এগুলোই ছিল তোমাদের মোটামুটি আজকের CC02 শিক্ষা অধ্যয়ন এই বিষয়টার আলোচনা। আশা করছি বিষয়টা তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। যদি উপকারে আসে অবশ্যই লাইক করবে।